আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে স্বাগতম আমাদের ক্যারিয়ার এর পক্ষ থেকে আয়োজিত সাধারণ জ্ঞানের ক্লাসে। আমরা মূলত আজকের এই ক্লাসে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার জন্য যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটি নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা এএসপি পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য যে পরীক্ষাটি আছে সেখানে আমরা জানি সাধারণ জ্ঞানের উপর থেকে 50 মার্ক থাকে। এই 50 মার্ক নিয়েই মূলত আজকের ক্লাসে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা জানি আমাদের এই কোর্সটাতে এটাই প্রথম সাধারণ জ্ঞানের ক্লাস, আর ঠিক এই কারণেই সাধারণ জ্ঞান কেমন আসবে এই ব্যাপারটা আগে আমাদের বোঝা উচিত, তারপর আমাদের মূল আলোচনা বা মূল বিষয়ে যাওয়া উচিত। অর্থাৎ আমাদের এএসপির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান আসবেটা কিরকম হয় সেটাই তো আমরা জানি না অনেকে। সেটা আমরা জানি, এটুকু জানি যে লিখিত আসবে, শুধু লিখিতটা কেমন লিখিত হবে সেটাই আজকে আমরা কথা বলার চেষ্টা করব। মূলত আমাদের বেশিরভাগ সময় বাজারে যে বইপত্রগুলো পাওয়া যায়, যে গাইড গুলো পাওয়া যায়, সেগুলো বেশিরভাগই রচনা করা হয় আমাদের সাব ইন্সপেক্টর বা এসআই পদের জন্য। এসআই পদের জন্য আলাদা করে খুব বেশি বইপত্র বা গাইড বাজারে দেখা যায় না, যার কারণে আমরা সাব ইন্সপেক্টর পদের জন্য পরীক্ষা যেভাবে হয় সেটুকুকে মাথায় রেখেই মূলত প্রিপারেশনটা নেওয়া শুরু করবো। বোঝাই যাচ্ছে সাব ইন্সপেক্টর বড় পদ, বড় পদের জন্য লক্ষ্য রেখে বড় পদে যেভাবে প্রশ্ন আসছে সেগুলো যদি আমি সমাধান করতে পারি তাহলে ওই এর প্রশ্ন তো আমরা ইনশাল্লাহ ইজিলি পারবো। বোঝাই যাচ্ছে। তাহলে আসেন একটু বিগত বছরের আমাদের ক্যারিয়ার এর যে বইটা আছে, আমাদের ক্যারিয়ার এডের আপনারা জানেন সাব ইন্সপেক্টর পদের জন্য, সাব ইন্সপেক্টর অফ পুলিশ এবং পুলিশ সার্জেন্ট পদের জন্য যে বইটা আছে সেখান থেকে একটু দেখি সাধারণ জ্ঞানটা কেমন আসবে। এরপর আমরা কিভাবে সাধারণ জ্ঞানটা পড়বো সেটার উপর একটা ধারণা দিব আপনাদেরকে। তারপর আজকের ক্লাসে আমরা বেশ কিছু বিষয় আলাপ আলোচনা করব। সাধারণ জ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা দেখব। চলুন শুরু করি। আরেকটা কথা ক্লাস শুরু করার আগে বলে রাখি, আমি জানি আপনাদের অনেক অনেক প্রশ্ন মনের মধ্যে তৈরি হবে। আপনাদের কাছে বিশেষভাবে আমি অনুরোধ করছি, আপনার মাথায় ভাই যেই প্রশ্নই আসুক, আপনার মাথার মধ্যে যেই প্রশ্নটাই আসবে দয়া করে প্রশ্নটা করবেন ভাই। কারণ আপনাকে আমি একটু বোঝাই, আমার চারপাশে কোনো মানুষজন নাই। এটা একটা বদ্ধ রুম। একটা বদ্ধ রুমের মধ্যে মাথার উপরে এসি চলছে, সামনে পেছনে অনেকগুলো লাইট লাগানো হয়েছে, আমি একা একা কথা বলতেছি ভাই। পড়ানোর খুব সহজ একটা কাজ, পড়ানো একা একা কথা বলার তুলনায় খুব সহজ একটা কাজ। একা একা কথা বলা খুবই কষ্টকর, খুবই বোরিং। তাই আপনাদের মাথায় যে প্রশ্নই আসে আপনি করবেন। আমি উত্তর পারি বা না পারি আমি চেষ্টা করব, যদি এই ক্লাসে না পারি উত্তর পরের ক্লাসে জানাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা সবাই প্রশ্ন করার চেষ্টা করবেন, তাহলে এই ক্লাসটা আরো বেশি আনন্দদায়ক, আরো বেশি ফলদায়ক হয়ে উঠবে। চলুন শুরু করি। ফার্স্টেই আমরা একটু সামনের দিকে আগাই এবং আমরা আমাদের বিগত বছরগুলোতে মূলত এখানে সাব ইন্সপেক্টর অফ পুলিশ 2019 যে পরীক্ষাটা আমরা সেটা দেখার চেষ্টা করছি। আমরা যদি 2019 প্রশ্নটা একটু দেখি ভাই, 2019 প্রশ্নটা যদি দেখি, আমরা আগে থেকেই ভালো করে জানি যে ভাই আমাদের 50 মার্কের সাধারণ জ্ঞান, আমাদের সাধারণ জ্ঞানে বরাদ্দ আছে 50 নম্বর। প্রশ্ন ভাই যেমনই হোক সাধারণ জ্ঞানে 50 নম্বর, এবং আমাদের সাধারণ জ্ঞানটা হচ্ছে ভাই লিখিত ফরম্যাটে হবে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি আহ আফসার ভাই লিখেছে সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা, শুভকামনা আপনার জন্য। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে শুধু 50, আর এটা হচ্ছে লিখিত। এখন এই 50 মার্কের প্রশ্ন কিভাবে আসবে? 50 মার্কের প্রশ্ন কিভাবে আসবে? খুব সোজা উত্তর, আপনাকে 5টি প্রশ্ন করা হবে। আপনাকে ভাই 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের মধ্যে আবার একটু ভাগ আছে। কিরকম? সাধারণত সাধারণত যে নিয়মটা ফলো করে আমরা দেখতে পাই, 5টা প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা, 5টা প্রশ্নের প্রথম প্রশ্নটি হয় হচ্ছে বেশিরভাগ সময় বাংলাদেশ বিষয়াবলী থেকে। বেশিরভাগ সময় প্রথম প্রশ্নটা আপনাকে করবে বাংলাদেশ বিষয়াবলী থেকে। এখন আপনি তো খুব খুশি যে ভাই একটা প্রশ্ন বোধহয় করবে, তাই না? একটা প্রশ্ন নিশ্চয়ই, 5টা প্রশ্ন 50 মার্ক,
তাহলে এই একটা প্রশ্ন আমি 10 পেয়ে যাবো ইনশাআল্লাহ। উত্তর হচ্ছে না। একটা প্রশ্নে 10 মার্ক না। বাংলাদেশ বিষয়াবলীর উপরে প্রথম যে প্রশ্নটা করে কোনো বছর, এই প্রথম প্রশ্নটার মধ্যেই 10টা প্রশ্ন থাকে। মানে হচ্ছে ভাই প্রশ্ন একটা, ওই একটা প্রশ্নের মধ্যেই 1 নাম্বার প্রশ্ন, একের ক এটা জিজ্ঞেস করছে, খ এটা জিজ্ঞেস করছে, গ এটা জিজ্ঞেস করছে। আপনি যতগুলো পারবেন 10-এ আপনি তত পাবেন। 10-এর মধ্যে যদি 7টা আপনি লিখতে পারেন তাহলে 7 পাবেন, 5টা লিখতে পারলে 5, 6টা লিখতে পারলে 6। এই হলো কথা। আবার কিছু কিছু বছর আমরা দেখেছি 10টা প্রশ্ন করে নেই, প্রশ্ন করেছে 5টা। অর্থাৎ প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 করে। প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 করে। তাহলে এভাবেই হচ্ছে প্রথম প্রশ্নটা আসবে বাংলাদেশ বিষয়াবলী থেকে। কথা ক্লিয়ার? এখন বাংলাদেশ বিষয়াবলী ভাই কোন ধরনের টপিক আসে সেটা একটু পরে দেখছি। আগে প্রথম প্রশ্নটা আসবে বাংলাদেশ বিষয়াবলী থেকে। সেখান থেকে হয় আমার 10টা প্রশ্ন থাকবে, না হলে 5টা প্রশ্ন থাকবে। যদি 5টা প্রশ্ন থাকে আমি একটু বড় করে লিখবো। 2 নাম্বার মানে প্রতিটা প্রশ্ন 2 করে, তো আমি একটু বড় করে লিখবো। যদি 1 করে থাকে তাহলে আমি ছোট করে 1 লাইনে বা 2 লাইনে উত্তর লিখে ফেলবো। আর যদি 2 মার্ক করে থাকে আমি 3-4 লাইনে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। এরপর আচ্ছা, আমরা কথা বলবো এবার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে। তবে তার আগে আমাদের আফসার ভাই একটা সুন্দর প্রশ্ন করছে। আফসার ভাই প্রশ্নটা হচ্ছে যে ভাই, আমার সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আছে, এই মাসে হয়তো রুটিন দিতে পারে, তো এই পরীক্ষাটা কখন নিতে পারে? এই পরীক্ষাটা মূলত আমরা যখন আমাদের আবেদনটা করেছি ইতিমধ্যে কিন্তু আমাদের জানি যে এএসআই এর নিয়োগের ক্ষেত্রে আমরা জানি প্রথমে আমাদের ফিল্ড হবে, প্রথমে আমাদের ফিল্ড হবে। এবং সেখানে হচ্ছে ভাই আমরা জানি আমাদেরকে বেশ কিছু শারীরিক কার্যক্রম করতে হবে। দৌড় আছে, তারপর হচ্ছে লং জাম্প আছে, হাই জাম্প আছে, দড়ি দিয়ে উপরে ওঠা আছে, তারপর হচ্ছে পুশ আপ দেওয়ার ব্যাপার আছে। এগুলোতে যদি আপনি টিকেন, ইতিমধ্যেই কিন্তু আমাদের এই ফিল্ডের ডেট ঘোষণা হয়েছে। আপনি ফিল্ডের ডেটের ঘোষণা জানেন, সেখানে টেকার পর তারপর হচ্ছে লিখিত ডেট ঘোষণা করা হবে ভাই। ঠিক আছে? তো আগে ফিল্ডে টিকতে হবে। ঠিক আছে? সুতরাং আফসার ভাই, আপনি এখন লিখিতের জন্য প্রস্তুতি নেন। ইনশাল্লাহ এর পরবর্তীতে আপনি যখন ফিল্ডে টিকে যাবেন তারপর হচ্ছে লিখিত, এবং লিখিতর পর হচ্ছে ভাইভা, এন্ড দেন চাকরি। এই হলো কথা। আচ্ছা, এবার আমি আবার আলোচনায় ফিরে আসি। কথা বলছিলাম দ্বিতীয় প্রশ্নটা নিয়ে। প্রথম প্রশ্ন দেখলাম, এবার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কিরকম আসবে ভাই? সেম। দ্বিতীয় প্রশ্নটাও একই রকম, বাট দ্বিতীয় প্রশ্নটা আসবে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। দ্বিতীয় প্রশ্নটা আসবে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আপনাকে প্রশ্ন করবে এবং আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। খুব স্বাভাবিক ব্যাপার। তাই এখানে কিভাবে প্রশ্ন আসবে? এখানেও সেম, 10টা নয়তো 5টা। 10টা করে যদি প্রশ্ন করে তাহলে 1 মার্কে যাবে, আর যদি 5টা করে প্রশ্ন করে 2 মার্কে যাবে। 5টা করে যদি প্রশ্ন করে 5 × 10, 10টা করে প্রশ্ন করলে 10 × 10 নিয়ম। 3 নম্বর যে প্রশ্নটা, তৃতীয় যে প্রশ্নটা, এটা সাধারণত প্রশ্ন দিবে না আপনাকে, এখানে আপনাকে দিবে টিকা। তৃতীয় প্রশ্নের মধ্যে ভাইয়া আপনার থাকবে টিকা। কোন একটা টপিক লিখে দিবে, যেমন যেমন লিখে দিতে পারে এসডিজি, যেমন লিখে দিতে পারে এসডিজি। আপনাকে এসডিজির উপরে টিকা লিখতে হবে। অথবা আপনাকে লিখে দিতে পারে মানি লন্ডারিং, মানি লন্ডারিং, আপনাকে মানি লন্ডারিং এর উপরে টিকা লিখতে হতে পারে। অথবা জনবান্ধব পুলিশিং, জনবান্ধব পুলিশিং, এটা বলতে আপনি কি লিখবেন? এটার উপর আপনি টিকা লিখবেন। অথবা আসতে পারে জাতিসংঘ, আপনি টিকা লিখবেন। অথবা আসতে পারে ওয়ান বেল্ট রোড ইনিশিয়েটিভ, এটার উপর আপনি টিকা লিখবেন। আসতে পারে পদ্মা ব্যারেজ প্রকল্প, আপনি টিকা লিখবেন। আসতে পারে জুলাই বিপ্লব, আপনি জুলাই বিপ্লবের উপরে টিকা লিখবেন। অর্থাৎ আপনি বোঝেন, আপনারা বলছি জাতিসংঘ আসতে পারে, ন্যাটো আসতে পারে, ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এটাও আসতে পারে। অর্থাৎ টিকার মধ্যে এর আগে যেরকম আমরা আলাদা করেছি যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, কিন্তু তৃতীয় প্রশ্নে 3 নম্বর প্রশ্নটার মধ্যে টিকার ভিতরে বাংলাদেশ, আন্তর্জাতিক নিয়ে আপনাকে টিকা লিখতে বলবে।
এখানে সাধারণত অথবা থাকবে, এখানে ভাইয়া অথবা থাকে। এবার আপনি আমার প্রশ্ন করতে পারেন অথবা থাকবে মানে কি? অথবা থাকবে মানে হচ্ছে আপনাকে এখানে বেশ কয়েকটা টপিকে টিকা লিখতে বলবে। 10টার মতো থাকতে পারে, 8টার মতো থাকতে পারে, 7টার মতো থাকতে পারবে। উপরে লেখা থাকবে যে কোনো 5টি, উপরে লেখা থাকে যে কোনো 5টি, অর্থাৎ 10টা থেকে যে কোনো 5টার উপরে টিকা, বা 8টা থেকে যে কোনো 5টার উপরে টিকা, অর্থাৎ আপনি একটা সুযোগ পাবেন। এখানে যদি কোনোটা না পারেন, যে এই টপিকে ভাই মাথায় আসতেছে না, ওটা ছেড়ে দেওয়ার সুযোগ পাবেন। এই হলো আপনার 3 নম্বর প্রশ্ন। এবার আসেন চতুর্থ প্রশ্ন। এবার চতুর্থ প্রশ্ন, এখানে ভাইয়া প্রশ্ন করা হবে একটি। চতুর্থ প্রশ্নে আপনি একটি প্রশ্নই সমাধান করবেন এবং এই একটি প্রশ্নের মানে হবে 10। একটাই প্রশ্ন করবে, একটাই প্রশ্ন করবে। সাধারণত দেখা যায় এই প্রশ্নটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয় এবং এই প্রশ্নটির মধ্যে কোন একটি সমস্যাকে অন্তর্ভুক্ত করা হয়, কোন একটি সমস্যাকে অন্তর্ভুক্ত করবে প্রশ্নে। যেমন যেমন জঙ্গিবাদ নিরসনে, জঙ্গিবাদ নিরসনে সরকারের কি কি ভূমিকা নেওয়া উচিত বলে তুমি মনে করো? জঙ্গিবাদ নিরসনে সরকারের কি কি কর্মসূচি, কি কি পদক্ষেপ, কি কি ভূমিকা, কি কি কার্যক্রম নেওয়া উচিত বলে তুমি মনে করো? প্রশ্ন। যানজট নিরসনে সরকারের কি করা উচিত বলে তুমি মনে করো? এই জাতীয় একটা কিছু প্রশ্ন করা হবে এবং এই একটি প্রশ্ন 10 মার্ক। এখানে ভাই একটি প্রশ্ন 10 মার্ক। আশা করি আপনি বুঝতেই পারতেছেন। আগের গুলো যদি আপনি বড় বড় করে লিখেন, তাহলে এখানে চতুর্থ প্রশ্নতে 10 মার্কের মতো বড় করে লিখতে হবে। 10 মার্কের মতো বড় করে আপনি লেখার চেষ্টা করবেন। যদি ওই মাপের বড় না লিখতে পারেন, তাহলে নাম্বারটা কমে যাবে। এবং অনেকটা ব্যাপার হচ্ছে ভাই, উপরের প্রশ্নগুলোতে এটা ঠিক যে উপরের প্রশ্নগুলোতে আপনি সঠিক উত্তর লিখলেই নাম্বার, কিন্তু এখানে কিন্তু এরকম না। এখানে তো ভুল সঠিক কিছু নাই, আপনি নিজের মতো করে লিখবেন, তথ্য বহুল লেখার চেষ্টা করবেন, কিন্তু এখানে স্যার আপনাকে 10-10 দিবে না। আপনি একটু সুন্দর করে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনি 7 অথবা 8 পেয়ে যাবেন। ঠিক আছে? যদি লেখা খারাপ হয় তাহলে এটা 3-4ও পেতে পারেন। এবার একটু ভালো লেখার চেষ্টা করতে হবে। এরপর পঞ্চম প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, পঞ্চম প্রশ্নতেও ভাই আপনি যেটা দেখবেন, সেখানেও আপনাকে প্রশ্ন করবে একটি। আপনাকে ভাইয়া একটি প্রশ্ন করা হবে এবং এই একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এটি সাধারণত পুলিশ বাহিনী বা নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে। যেমন মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান ব্যাখ্যা করো, মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান ব্যাখ্যা করো। অথবা জাতিসংঘের নিরাপত্তা যে শান্তি রক্ষিত কর্মসূচি আছে, সেখানে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান ব্যাখ্যা করো। নারী পুলিশ বর্তমান সময়ে কিরকম ভূমিকা রাখছে ব্যাখ্যা করো। কাউন্টার টেরোরিজম ইউনিট কিভাবে কার্যক্রম পরিচালনা করছে ব্যাখ্যা করো। এই জাতীয় প্রশ্ন থাকবে। তাহলে একটু মাথার মধ্যে রাখিয়েন ভাই, এই যে একটি প্রশ্ন আসবে, এটাতে মূলত আপনি কোন একটা সমস্যার সমাধান সূচক উত্তর লেখার চেষ্টা করবেন। আর লাস্ট যে প্রশ্নটা, পঞ্চম প্রশ্নটা, এখানে আপনি পুলিশ রিলেটেড যে কোনো একটি প্রশ্ন ফেস করবেন। আশা করি ক্লিয়ার ভাই। এই হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের 50টি মার্ক। এই হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের 50 মার্ক। এবার ভাই বুঝলাম কি আসবে, এটা বুঝছি। এখন বলেন তো ভাই, অতীতে কোন ধরনের প্রশ্ন আসছে? আসেন আমরা আবার আমাদের বইতে ফেরত যাই এবং বই থেকে ফেরত গিয়ে একটু দেখার চেষ্টা করি যে এই যে আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বলেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে কি প্রশ্ন করে, আন্তর্জাতিকে কি প্রশ্ন করে, এটা আগে একটু দেখি। ইত্যাদি কি প্রশ্ন করে সেটা একটু দেখি। চলো আস্তে আস্তে ফার্স্টে আসেন, ফার্স্টে আসেন আমরা একটু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। যেমন আমরা আপনাকে আগেই বলেছি যে আমরা এখন 2019 সালের এসআই এর প্রশ্নটা ব্যাখ্যা করে কথা বলছি। তাহলে 2019 সালের এসআই এর প্রশ্ন, প্রথম প্রশ্নটা করছে ভাই প্রমুদ্দিন মজলিস। প্রমুদ্দিন মজলিস এটা কি জিনিস? প্রমুদ্দিন মজলিস কি? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, 1 মার্কের জন্য। মাত্র তমুদ্দিন মজলিস কি এটা লিখতে পারলে আপনি 1 পাবেন। এখানে এরকম 10টা প্রশ্ন আছে। আমি আপনাকে প্রশ্নগুলো আগে বলি, দেখেন
তমুদ্দিন মজলিস কি? সেভেন সিস্টার্স। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থান ঘটে? রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লিখেছে, এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? পদ্মা সেতু কোন জেলাকে সংযুক্ত করেছে? এরপর পরবর্তীতে সাইমন রেই, সাইমন রেই তিনি কে ছিলেন? এরপর হর্ষবর্ধন, হর্ষবর্ধন উনি কার রাজত্ব কালে এসেছিলেন? এরপর বাংলাদেশের সর্ব উত্তর, একেবারে সবচেয়ে উত্তরে উপজেলাটার নাম কি? আমি জানি পঞ্চগড় আছে, পঞ্চগড়ের তেঁতুলিয়া, আমরা পড়েছি না তেঁতুলিয়া, এই তেঁতুলিয়া এটাই উত্তর। এরপর বিটিআরসি, এটা কি নিয়ন্ত্রণ করে? বিটিআরসি টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, টেলিকমিউনিকেশন ফোন টোন এগুলো নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপর ডিএনএ, আমাদের শরীরের ভিতরে ডিএনএ আছে, ডিএনএ বলতে কি বোঝায়? এই হলো প্রশ্ন। আচ্ছা, বুঝলাম, আমার প্রশ্ন বোঝা শেষ। খেয়াল করে দেখেন ভাই, তমুদ্দিন মজলিস এটা নিয়ে প্রশ্ন আসছে, প্রশ্ন আসছে তমুদ্দিন মজলিস এই টপিকটার উপরে, প্রশ্ন এসেছে সাইমন ব্রেইন এই টপিকটার উপরে। এর পাশাপাশি আমাদের প্রশ্ন এসেছে হর্ষবর্ধন থেকে, হর্ষবর্ধন থেকে। এই টপিক গুলো শোনার পর আপনি কি বুঝতে পারেন? এই টপিক গুলো শুনলেই ভাই আপনি কোন জিনিসটা বুঝতে পারেন? এই টপিক গুলো শোনার পরপরই আমরা বুঝতে পারি যে ভাই আমাদেরকে ইতিহাস থেকে প্রশ্ন করা হচ্ছে, আমাদেরকে ইতিহাস থেকে, যে বাংলাদেশ বিষয়াবলী বলছে এখানে ইতিহাস থেকে বেসিক্যালি আপনাকে প্রশ্ন করবে। এখন ইতিহাস থেকে কিভাবে প্রশ্ন করবে ভাইয়া? ইতিহাস থেকে আপনাকে প্রশ্ন করবে প্রাচীনকালের ইতিহাস, প্রাচীনকালের ইতিহাস, মুক্তিযুদ্ধ, প্রাচীনকালের ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ, বর্তমানে এটার সাথে যুক্ত হবে জুলাই বিপ্লব। এই টপিকগুলোর উপর থেকে আপনাকে প্রশ্ন করা হবে। এক, ভাই আপনাকে প্রশ্ন করার চেষ্টা করবে সরকারের, সরকারের ওই সময়কালে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে, সরকারের ওই সময়কালে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে আপনি প্রশ্ন ফেস করবেন এই পরীক্ষাটার মধ্যে। সহজ, আপনাকে আমরা এই প্রত্যেকটা জিনিসই পড়ানোর চেষ্টা করব, অর্থাৎ ইতিহাসের যত টপিক আছে আমরা দেখার চেষ্টা করব, আমাদের সরকার যেই সকল কর্মসূচিগুলো গ্রহণ করে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানটাতে বিভিন্ন আউট অফ দ্য বক্স প্রশ্ন করে। ডিএনএ এটা বলতে কি বোঝায়, অর্থাৎ কিছুটা বিজ্ঞানের প্রশ্ন, সেগুলো আমরা দেখব। এবার আসলে আন্তর্জাতিকে, আন্তর্জাতিকে গুরুত্ব পাবে জাতিসংঘ এবং এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন যুদ্ধ এবং সংঘাত, যুদ্ধ, সংঘাত এবং পরিবেশ রক্ষায় অনেক অনেক সংস্থা কাজ করে, পরিবেশ রক্ষায়, নিরাপত্তা রক্ষায় অনেক অনেক সংস্থা কাজ করে। এরাই মূলত বিশ্বের গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো নিয়ন্ত্রণ করে, ওরাই হচ্ছে প্রশ্নে আসে। আর টিকা, টিকাতে মনে করেন হচ্ছে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো সেগুলো নিয়ে প্রশ্ন থাকে। যেমন এই মুহূর্তে যদি প্রশ্ন করে তাহলে স্বাভাবিকভাবেই ইরাক ইরান যে সংকট, সেই সংকট নিয়ে প্রশ্ন হতে পারে। ঠিক, ইরাক ইরান সংকট এখন আর নাই, এখন অবশ্য ইরান যুক্তরাষ্ট্র, ইরান ইসরায়েল সংকট, ইরান ইসরায়েল সংকট এটি নিয়ে প্রশ্ন হতে পারে। আমাদের সরকার বিভিন্ন কার্ড বিতরণ করছে, আমরা দেখতে পাচ্ছি কৃষক কার্ড এসেছে, ফ্যামিলি কার্ড এসেছে, হেলথ কার্ড আসার কথা রয়েছে। এই কার্ড গুলো নিয়ে প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে পদ্মা ব্যারেজ প্রকল্প এটি নিয়ে, অর্থাৎ এগুলো নিয়ে টিকা থাকবে। আর সমস্যা তো বুঝতেই পারছেন, আমাদের সমস্যা জঙ্গিবাদ, আমাদের সমস্যা দুর্নীতি, আমাদের সমস্যা যানজট, এগুলো নিরসনে কি করা যায়। আর নিচেরটা বাংলাদেশ পুলিশ সম্পর্কে ভালো করে পড়ে যাবেন, তাহলেই হবে। এই হলো প্রশ্নের ধারা। আশা করি যারাই পরীক্ষা দেবেন প্রশ্নের ধারাটা বুঝে গেছেন। এবার আসুন আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় পড়ব। আজকে আমরা একটা নির্দিষ্ট সিলেবাস করে পড়া শুরু করব না, বরং আজকে বর্তমানের যে সাম্প্রতিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সাম্প্রতিক বিষয়গুলো কি কি? যেমন আমাদের জাতিসংঘের সাধারণ পরিষদে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আমরা এটি নিয়ে কথা বলবো। সাধারণ পরিষদের সভাপতির কাজ কি আমরা জানবো, কিভাবে তিনি সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি হলো এটা জানবো। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সংকট নিয়ে আমরা কথা বলবো। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু কার্ড বিতরণ করছেন, এগুলো নিয়ে জানবো। এরপর পুলিশের সাথে খুবই সম্পৃক্ত হচ্ছে
ইন্টারপোল। আমরা ইন্টারপোল নিয়ে কথা বলবো, ইন্টারন্যাশনাল পুলিশ। এরপর আমরা কথা বলার চেষ্টা করব আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ বাহিনীর ভূমিকা, এটা নিয়ে আমরা জানবো। তাহলে আশা করি বিষয়গুলো পরিষ্কার যে আজকের ক্লাসে কোন কোন টপিকে কথা হবে। তাহলে চলুন এবার শুরু করি আলোচনা। আচ্ছা, একদম শুরুতেই আমরা কথা বলার চেষ্টা করছি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে। ইরান, একটা সময় এই ইরান দেশটা পশ্চিমাদের, আমেরিকার, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর, যুক্তরাষ্ট্রের বেশ ভালো বন্ধু ছিল, বেশ ভালো বন্ধু ছিল। মূলত তখন ইরানের ক্ষমতায় ছিলেন, ইরানের ক্ষমতায় তখন ছিলেন রেজা শাহ পাহলভি। ইরানের ক্ষমতায় তখন ছিলেন রেজা শাহ পাহলভি। ঠিক আছে, তিনি সম্পূর্ণভাবে পশ্চিমা মদতপুষ্ট ছিলেন। অর্থাৎ পশ্চিমারা যেভাবে তাকে অ্যাডভাইস করত, পশ্চিমারা যেভাবে তাকে পরামর্শ দিত, সেভাবেই তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। যে কারণে ইরানের যে খনিগুলো আছে, অর্থাৎ তেলের যে খনিগুলো আছে বা গ্যাসের যে জায়গাগুলো আছে, সেগুলো সবগুলোই তিনি তুলে দিয়েছিলেন পশ্চিমা বিভিন্ন কোম্পানির কাছে। যার কারণে দেশের ভিতরে পশ্চিমা সংস্কৃতি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ইরানের জনতা এবং ইরানের ইসলামিক যে স্কলাররা আছেন, তারা এটির বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করেন। ফলাফল ফলাফল হিসাবে রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে সংগঠিত হয় ইরানের ইসলামিক বিপ্লব। সংগঠিত হয় ইরানের ইসলামিক বিপ্লব। ইরানের ইসলামিক বিপ্লব সংগঠিত হয়। আমরা প্রত্যেকে জানি ইরানের ইসলামিক বিপ্লব সংগঠিত ছিল 1979-এ। 1979-তে ইরানের ইসলামিক বিপ্লব সংগঠিত হয়। বিপ্লবের ফলে রেজা শাহ পাহলভি ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। এমনকি তিনি শুধু ক্ষমতা থেকে সরেই যাননি, তিনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন রেজা শাহ পাহলভি। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনি দেশ পরিচালনা শুরু করেন। কিন্তু খোমেনি দেশ পরিচালনা শুরু করার পরপরই পাশের দেশ ইরাক আক্রমণ করে ইরানের উপর। শুরু হয় ইরাক ইরান যুদ্ধ। তাহলে বিপ্লব হয়েছে 79-তে, বিপ্লব হয়েছে 79-তে, ক্ষমতা থেকে সরে গেছে রেজা শাহ পাহলভি। এবার শুরু যুদ্ধ। যুদ্ধের নাম ইরাক ইরান যুদ্ধ। ইরাক ইরান যুদ্ধ। এই যুদ্ধটা 8 বছর ধরে চলেছে। 1980 সালে বিপ্লবের 1 বছর পরপরই, বিপ্লবের ঠিক 1 বছর পরেই যুদ্ধ শুরু হয়। 1980 থেকে 1988 পর্যন্ত, 1980 থেকে 1988 পর্যন্ত একটানা 8 বছর যুদ্ধ চলে। আর এই যুদ্ধে সবাই, অর্থাৎ ইউরোপিয়ানরা, আমেরিকানরা, সবাই সাহায্য সহযোগিতা করেছিল ইরাককে। সবাই সাহায্য সহযোগিতা করে ইরাককে। ইরানের যে ইসলামিক শাসন ব্যবস্থা, এটি সম্পূর্ণভাবে ইউরোপীয়রা এবং আমেরিকা মেনে নিতে পারছিল না। যার কারণে তারা ইরাককে বা সাদ্দাম হোসেনকে সাহায্য করে। পরবর্তীতে 8 বছর যুদ্ধ চলার পরও যখন যুদ্ধ শেষ হচ্ছিল না, তখন জাতিসংঘের মধ্যস্থতায় দুদেশের মধ্যে চুক্তি হলো, যুদ্ধ থামলো। এরপর আমরা দেখতে পাই 1 বছরের মাথায় 1979-তে যুদ্ধটা হয়েছিল। তারপর 89-তে বিপ্লবের যে নায়ক, অর্থাৎ খোমেনি, তিনি মারা গেলেন। তিনি মারা গেলেন। এরপর ক্ষমতায় আসলেন আরেকজন ব্যক্তি, তার নাম খামেনি। খামেনি সাহেব ক্ষমতা শুরু করলেন। এবার ওই ব্যক্তি আমরা দেখতে পেলাম বেশ ইসলামিক পন্থায় দেশ পরিচালনা করছিলেন। এই যে এই মানুষটা বিপ্লব পরিচালনা করেছিলেন, আমি ক্লিয়ার করছি আবারও, বিপ্লব পরিচালনা করেছিল যে মানুষটি, তার নাম হচ্ছে খোমেনি। ঠিক আছে, এই খোমেনি মারা গেছে বিপ্লবের 10 বছর পর, 89-তে। 89-তে মারা যাওয়ার পর খোমেনি এবার ক্ষমতায় আসছে খামেনি। এবার ক্ষমতায় আসছে খামেনি। খামেনি ক্ষমতায় আসার পর থেকে খামেনি খোমেনির দেখানো পথ অনুসারে দেশ পরিচালনা শুরু করে। ইরান
দুঃখিত, ইরান ধীরে ধীরে ইরান ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। ইরান এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে ইরান এরপর পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে, পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি শুরু করে। তারা বেশ কয়েকটি পারমাণবিক যে রাসায়নিক জায়গা, সে পারমাণবিক রাসায়নিক কেন্দ্র আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে তাদের নাতাঞ্জে, ইস্পাহান নামক জায়গাতে। নাতাঞ্জ, ইস্পাহান, এই জায়গাগুলো হচ্ছে তাদের পারমাণবিক গবেষণার কেন্দ্র আছে। এর ফলশ্রুতিতে ইসরায়েল মনে করতে শুরু করে যে পুরো মধ্যপ্রাচ্যে তার জন্য বর্তমানে মিশর, লিবিয়া, সিরিয়া, জর্ডান কেউই আর তার জন্য হুমকি না। তার জন্য হুমকি হওয়া একমাত্র দেশ হচ্ছে ইরান। আর এই কারণে ইসরায়েল বোঝানোর চেষ্টা করে আমেরিকাকে যেন ইরানের উপর আক্রমণ চালায়। ইসরায়েল এই চেষ্টাটি বেশ কয়েক বছর ধরে চালিয়ে আসছিল, আমেরিকাকে বারবার বোঝানোর চেষ্টা যে দেখেন, ওরা অর্থাৎ ইরান কিন্তু বেশ খারাপ হয়ে উঠতেছে, ওরা পারমাণবিক বোমা তৈরি করতেছে, ওরা সবাইকে ধ্বংস করে ফেলবে, আপনাকে সরাই দিবে মধ্যপ্রাচ্য থেকে। আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছিল। কোন প্রেসিডেন্টে, আমেরিকার কোন প্রেসিডেন্টে ইরানের উপর আক্রমণ করতে রাজি হননি। শেষ পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে ফেলতে সক্ষম হন এবং তারপর 27 ফেব্রুয়ারি 2026-এ 27 ফেব্রুয়ারি 2026-এ হামলার চূড়ান্ত অনুমোদন দেন ডোনাল্ড ট্রাম্প। 27 ফেব্রুয়ারি 2026-এ ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান পরিচালনার অনুমোদন দিয়ে দিলেন। মার্কিন অভিযান পরিচালনা করার অনুমতি দিল 27 ফেব্রুয়ারি 2026-এ। ঠিক তার পরদিন 28 ফেব্রুয়ারি 2026-এ আক্রমণ শুরু। 28 ফেব্রুয়ারি 2026-এ আক্রমণ শুরু হলো। আক্রমণ শুরু হলো। আক্রমণের একেবারে আক্রমণের প্রথম ধাক্কাতেই তারা অ্যাটাক করে বা আক্রমণ পরিচালনা করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যে কম্পাউন্ড ছিল, অর্থাৎ তিনি যেখানে থাকতেন তার বাসভবন কম্পাউন্ডে হচ্ছে আক্রমণ চালানো হয়। এবং এর ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। আয়াতুল্লাহ আলী খামেনি তাহলে নিহত হলেন কোন দিন ভাই? উত্তরটা সহজ, 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি 2026-এ তিনি নিহত হন। তিনি নিহত হওয়ার পরপরই স্বাভাবিকভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি ইরান যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ইরান যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ইরান আমেরিকার ইরান আমেরিকার মধ্যপ্রাচ্যের যেই দেশগুলোতে আমেরিকার ঘাঁটি আছে, সেগুলোতে আমেরিকার ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ চালানো শুরু করে। তারা সৌদি আরবকে কেন্দ্র করে আক্রমণ চালিয়েছে, তারা কাতারকে কেন্দ্র করে আক্রমণ চালিয়েছে, কুয়েতকে কেন্দ্র করে আক্রমণ চালিয়েছে, জর্ডানকে কেন্দ্র করে আক্রমণ চালিয়েছে। অর্থাৎ যেই দেশগুলোতে আমেরিকার ঘাঁটি আছে, প্রতিটি দেশের আমেরিকার ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানো শুরু করে ইরান। পরবর্তীতে দেখা যায় শুধু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা না, ইরানের রেভলিউশনারি গার্ড IRGC, ইরানি রেভলিউশনারি গার্ড কর্পস, তাদের সর্বোচ্চ নেতা যিনি বা তাদের প্রধান যিনি, তাকেও হত্যা করা হয়। কিন্তু তাকে হত্যা করার পরপরও ইরান আক্রমণ চালিয়ে যায় এবং এক পর্যায়ে ইরান তাদের হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে। আসেন সামনে যাই। 2 মার্চ 2026, তাহলে খেয়াল করে দেখেন, 28 ফেব্রুয়ারি খামেনি মারা গেল। খামেনি মারা যাওয়ার পরপর 2 মার্চ 2026-এ ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে। মোটামুটি আমরা সবাই জানি বর্তমান পৃথিবীতে তেল আসার জন্য, মধ্যপ্রাচ্যের তেল আসার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে হরমুজ প্রণালী। কোথায় এটা একটু দেখি। এই যে পাঁচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত ইরান। এটা হচ্ছে ইরান। আমরা একটু এঁকে দেখানোর চেষ্টা করি। দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার আশা করি দেখা যাবে। এই যে পার্টটা দেখতে পাচ্ছি, এই পার্টটা হচ্ছে উপরের দিকের এই অংশটা হচ্ছে ইরান, আর নিচের দিকে এইখানটাতে কুয়েত, পরবর্তীতে এই জায়গাটা হচ্ছে সৌদি আরব,
এরপর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বর্ডার, এরপর হচ্ছে ওমান, এরপর হচ্ছে ওমান। তাহলে এই যে জায়গাটা, ইরানের আগের নাম ছিল পারস্য, ইরানের আগের নাম ছিল পারস্য, তাই এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে পারস্য উপসাগর, পারস্য উপসাগর। আর নিচের দিকে যেহেতু দেখতে পাচ্ছি ওমান, তাই এদিকটাতে ওমান উপসাগর। আর এই দুইটা উপসাগরকে যোগ করেছে আমাদের হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। কেন ভাইয়া? কারণ আমরা খুব ভালো করে জানি প্রণালী এটা কি করে, প্রণালী কি করে, একটু বোঝার চেষ্টা করুন। প্রণালী জিনিসটা আসলে কি? প্রণালীকে আপনি যদি ভাঙেন তাহলে শব্দটা পাবেন প্রাকৃতিক নালী। প্রণালী মানে হচ্ছে প্রাকৃতিক নালী। এখন প্রাকৃতিক নালী মানে কি? মানে হচ্ছে এই নালীটা প্রকৃতি কর্তৃক তৈরি থাকে, এটা মানুষ কাটে নেই, এটা মানুষ তৈরি করে নেই, এটা প্রাকৃতিক ভাবে আছে। তাহলে এই প্রাকৃতিক নালীটা কি করে? প্রাকৃতিক নালীটা দুটি জলভাগকে, প্রাকৃতিক এই নালীটা হইয়া দুটি জলভাগকে যুক্ত করে, জলভাগকে যুক্ত করে, এবং এটা হইয়া স্থলভাগকে পৃথক করে। তাহলে প্রণালীর কাজ কি? প্রণালী জলভাগকে যোগ করে, জলভাগকে যোগ করে স্থলভাগকে পৃথক করে। তাহলে প্রাকৃতিক যে নালী, প্রাকৃতিক যে নালী জলভাগকে যোগ করে স্থলভাগকে পৃথক করে, তাকেই আমরা বলবো প্রণালী। এখানে খেয়াল করে দেখেন, এই পাশে পারস্য উপসাগর, এই পাশে ওমান উপসাগর, দুইটাই হচ্ছে পানি, দুইটাই হচ্ছে জলভাগ। এই দুইটা জলভাগকে যোগ করেছে, এই দুইটা জলভাগকে যোগ করেছে হরমুজ প্রণালী। পৃথক করেছে কাকে? পৃথক করেছে এই যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, এই পাশটার সাথে ইরানকে পৃথক করেছে। তাহলে ইরানকে আর এই পাশটাকে পৃথক করেছে, আর এই দুটো উপসাগরকে যোগ করেছে। এই হলো হরমুজ প্রণালী। আর এই হরমুজ প্রণালী দিয়েই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানের তেলবাহী যে জাহাজগুলো আছে সেগুলো বের হয়। এখন এগুলো যখনই বের হওয়ার চেষ্টা করে, তখন ইরান ঘোষণা দিল, যদি কোনো জাহাজ বের হওয়ার চেষ্টা করে আমরা সেটা বোমা মেরে জ্বালিয়ে দেব। ফলাফল, ফলাফল হচ্ছে এই জায়গাটাতে যে তেল পরিবহন সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এর ফলে ইউরোপীয় দেশগুলোর তেলের সংকট তৈরি হলো, তেলের সংকট তৈরি হলো। ডোনাল্ড ট্রাম্প তিনি ভেবেছিলেন এখানে যদি এরকম তেলের সংকট তৈরি হয়, তাহলে হরমুজ প্রণালীকে আবার সচল করার জন্য তার নেতৃত্বে ন্যাটোর সদস্যরা, ন্যাটোর সদস্য যে দেশগুলো আছে, তারা এসে সবাই মিলে একযোগে ইরানের উপর আক্রমণ চালাবে, তারা এসে ইরানের উপর আক্রমণ চালাবে। অর্থাৎ তিনি নেটোর সাহায্য পাবেন, তিনি এটি ভেবেছিলেন। কিন্তু নেটোর দেশগুলো, অর্থাৎ ইংরেজ মানে ইংল্যান্ড, পাশাপাশি স্পেন, পাশাপাশি অন্যান্য নেটোর সদস্যরা সরাসরি বলে দেয় এটি আমেরিকার যুদ্ধ, আমেরিকার যুদ্ধটি শুরু করেছে, সুতরাং এই যুদ্ধের দায়ভার সম্পূর্ণ আমেরিকার। তারা, নেটো আমেরিকাকে কোনো সাহায্য করলো না। আমেরিকা ইরানের অনেক নেতাকে হত্যা করলে ইরানের, ইরানের রেভলিউশনারি গার্ড চলছে এখন বলা হচ্ছে মোজাইক ফরমেশনে। মোজাইক ফরমেশন মানে কি এটা আমরা দেখবো কিছুক্ষণ পর। তো এই ফরমেশনে চলার কারণে গুরুত্বপূর্ণ নেতারা মারা গেলেও তারা ঠিকই যুদ্ধ চালিয়ে যেতে পারছে। ফলাফল, এখনো হরমুজ প্রণালী পুরোপুরি ভাবে চালু হয়নি, তেল আদান প্রদান করা বন্ধ। আর যখনই আমেরিকা আক্রমণ করছে, ইরান পাল্টা, ইরান পাল্টা আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করছে, ফলে যুদ্ধ শেষই হচ্ছে না। এখনো যুদ্ধ থেমে থেমে চলছে। যুদ্ধের চুক্তি চেষ্টা করেছিল দুপক্ষের মধ্যে চুক্তির বা দুপক্ষের মধ্যে সমঝোতার, চুক্তির বা সমঝোতার চেষ্টা করেছিল পাকিস্তান, চুক্তির বা সমঝোতার চেষ্টা করেছিল পাকিস্তান। পাকিস্তানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকবার তারা আলোচনাতেও বসেছেন, কিন্তু সে আলোচনা প্রতিবারই ভেস্তে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকবারই বলেছেন যে আর কিছুদিন পরে আমরা সফল হব, সফল হব, সফল হব, কিন্তু এখন পর্যন্ত একবারও তিনি সফল হতে পারেননি। আলোচনা প্রত্যেকবার ভেস্তে গেছে এবং কোনো চুক্তি, কোনো সমঝোতা হয়নি। গতকালকেও আমেরিকা অ্যাটাক চালিয়েছিল ইরানের উপরে, ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে। ফলাফল, আমেরিকা খুবই ত্যক্ত বিরক্ত এই ইস্যুতে। এমনকি ইরান তাদেরকে পাল্টা বলতেছে যে এত সাহস থাকলে স্থল অভিযান পরিচালনা করো, শুধু ড্রোন দিয়ে বারবার কিংবা শুধু হচ্ছে
ক্ষেপণাস্ত্র দিয়ে বারবার হামলা না করে স্থল অভিযান পরিচালনা করো। যদি স্থল অভিযান পরিচালনা করে, ইরান দেশটা এত বড় যে পুরো দেশটাকে আপনি কাভার করতে পারবেন না। তাই স্থল অভিযান পরিচালনা করলে আপনার হাজার হাজার কোটি মার্কিন ডলার নষ্ট হবে ঠিকই, কিন্তু আপনি ঠিকই কিছুদিন পর আফগানিস্তানের মতো 20 বছর, 30 বছর, 40 বছর পর অসংখ্য সৈনিকের মৃতদেহ এবং লাখ লাখ ডলার শেষ করে বাড়ি ফিরে যেতে হবে। তার চেয়েও বড় কথা, এখানে যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থই নেই। মূল স্বার্থটা ইসরায়েলের। ইসরায়েলের স্বার্থকে প্রাধান্য দিয়ে যুক্তরাষ্ট্র এসেছিল, এখন যুক্তরাষ্ট্র ধরা পড়েছে। এই হলো অবস্থা। সামনে যাই একটু। এরপর এখানে আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের সম্পর্কে একটু জানি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি। 19 এপ্রিল 1939-এ তার জন্ম ইরানের মাশহাদ শহরে। 28 ফেব্রুয়ারি 2026 ইরানের তেহরানে তিনি শহীদ হয়েছেন বা মারা গেছেন। ওনার পুরো নাম আলী হুসেইনি খামেনি। আলী হুসেইনি খামেনি। আয়াতুল্লাহ, আয়াতুল্লাহ হচ্ছে ওনার উপাধি। আয়াতুল্লাহ এটা হচ্ছে ওনার উপাধি, ঠিক আছে। নাম হচ্ছে আলী হুসেইনি খামেনি। যিনি বিপ্লব করেছিলেন তার নাম ছিল খোমেনি। খোমেনি আর খামেনি একই লোক না, ভিন্ন, ঠিক আছে। তারপর দায়িত্বকাল 1989। আমি আপনাকে বলেছি 89-তে মারা গেছে। 89-তে মারা গেছে খোমেনি। তাই 89 থেকে খামেনি বসেছেন ক্ষমতায় বা দায়িত্বে থেকে 2026 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তিনি দায়িত্ব পালন করেন। ওনার মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি, ওনার মৃত্যুর পর ওনার ছেলে মুস্তফা খামেনি, ওনার ছেলে মুস্তফা খামেনি বর্তমানে তিনি হচ্ছে শাসন পরিচালনা করছেন। তিনি এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তারপর পূর্ববর্তী গুরুত্বপূর্ণ পদ ইরানের প্রেসিডেন্ট। যখন যুদ্ধটা চলছিল, যখন ইরাক ইরান ইরাক ইরান যুদ্ধ চলছিল, তখন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন। তখন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছিলেন। এই হলো কথা। সামনে চলে আসি। এটা আপনাদের জন্য এটা দেয়া থাকবে, আপনারা ক্লাস শেষ করার পর পিডিএফ ফাইলটা পাবেন। এখানে হচ্ছে যত অস্ত্র ব্যবহার হচ্ছিল সেটার তালিকা আমি করে দিয়েছি। আচ্ছা, এটা সামনে আসি। মোজাইক ডিফেন্সের কথা আপনাদেরকে বলেছিলাম। মোজাইক ডিফেন্স সম্পর্কে এখানে আমরা দেখতে পাচ্ছি। মূলত মোজাইকে কি হয়, একটা সাদা জায়গা, সাদা জায়গার মধ্যে আমরা কালো 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 কিছু ফোঁটা দেখতে পাই। এটাই হচ্ছে মোজাইক। সো চীন এবং হচ্ছে ইরান এবং হচ্ছে আমরা এটা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ওদের যে সংকট, সেই সংকটকালীন সময় দেখেছি মোজাইক ডিফেন্সের এই জিনিসটা বর্তমানে ফলো করছে ইরান। এর অর্থ, এর অর্থ হচ্ছে ইরানের নেতৃত্ব, উপরে যারা আছে, তারা যদি হঠাৎ করে মারা যান সবাই, তারপরও যেন ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারে, তাই তারা আলাদা আলাদা ভাবে স্থানীয় যে সকল যোদ্ধা আছে, অর্থাৎ রেভলিউশনারি গার্ডেরই অনেকগুলো কোর, অনেকগুলো ইউনিট তারা তৈরি করেছেন। প্রতিটা কোর আলাদাভাবে, প্রতিটা কোর স্বয়ং সম্পূর্ণভাবে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে, নিজেরাই যুদ্ধ চালিয়ে যেতে পারে। সাধারণত কি হয়, যুদ্ধ চালানোর জন্য একেবারে উপর থেকে নির্দেশ আসবে, সেই নির্দেশ পরবর্তী যারা আছে তারা অনুসরণ করবে, তারা তাদের নিচেদেরকে জানাবে, তারা তাদের নিচেদেরকে জানাবে, তারা তাদের নিজেদেরকে জানাবে। এইভাবে হচ্ছে যুদ্ধটি পরিচালিত হয়। কিন্তু ইরান এখন এই নীতি আর ফলো করছে না। তারা বলছে না, তাহলে তো আমার উপরে জনকে যদি মেরে ফেলে তাহলে তো নীতিই আসবে না যুদ্ধের, যে কোন পথে আমরা আগাবো। তাহলে আমরা আরেক কাজ করি, আমরা খুব সহজ একটা পদ্ধতি নিলাম যে ভাই আমরা অন্যভাবে আগাবো। আমাদের প্রত্যেকটা এরকম ছোট ছোট আলাদা আলাদা রেভলিউশনারি গার্ডের কোর নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে একটা গ্রুপের হেড মারা গেলে ওই গ্রুপের আরেকজন সিদ্ধান্ত নিতে পারবে নিজেরা সিদ্ধান্ত নেওয়ার কারণে। এটাই হলো মোজাইক ডিফেন্স। এর উদ্দেশ্য কি, নেতৃত্ব যদি ধ্বংস হয়ে যায়, প্রতিরক্ষা সচল থাকবে, শত্রুর অগ্রযাত্রা তারা ধীর করে দিতে পারবে, যুদ্ধকে তারা দীর্ঘায়িত করে আক্রমণকারীদের খরচ বাড়াতে পারবে, যেটা আমেরিকা তারা করতেছে। আমেরিকা লাখ লাখ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র মারতেছে, তারা অতি কম দামে ড্রোন দিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এদের খরচ হচ্ছে অনেক টাকা, এদের খরচ হচ্ছে খুবই কম টাকা। এই হচ্ছে কথা। তারপর প্রজেক্ট ফ্রিডম। এখন ইরান হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যেতে দিচ্ছে না। ইরান হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যেতে না দেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প নতুন একটা প্রজেক্ট ঘোষণা করেছে। সেটার নামে হচ্ছে প্রজেক্ট ফ্রিডম। সেটার নামে হচ্ছে ভাইয়া
প্রজেক্ট ফ্রিডম এটা কি জিনিস? এটা কবে ঘোষণা করেছে? এটা ঘোষণা করেছেন তিনি 3 মে 2026-এ। কার্যক্রম শুরু হয়েছে তার পরদিন 4 মে 2026 থেকে। এটা কারা বাস্তবায়ন করছে? যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট কম এটা বাস্তবায়ন করছে। সেন্ট কম এটার মানে হচ্ছে সেন্ট্রাল, CENT এটা মানে হচ্ছে সেন্ট্রাল, আর COM এটা মানে হচ্ছে কমান্ড, সেন্ট্রাল কমান্ড। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এটি বাস্তবায়ন করছে। এর মানে আসলে কি? এর মানে খুব সহজ। এর মানে হচ্ছে যে ভাই, কোন একটা জাহাজ হরমুজ প্রণালী পার হতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয়, তাহলে এই সেন্ট্রাল কমান্ড তাকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করে দিবে। কিন্তু তারা এটা মুখেই বলেছে, এখন পর্যন্ত নিরাপত্তা দিয়ে খুব বেশি জাহাজকে তারা পার করতে পারেনি। এ হচ্ছে কথা। এই হলো প্রজেক্ট ফ্রিডম। এবার আমরা তো আমেরিকার নেওয়া প্রকল্পটা দেখলাম যে প্রজেক্ট ফ্রিডম নিয়েছে। ইরান কি নিয়েছে? ইরানের একটা পাল্টা ব্যবস্থা নিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা করার জন্য এবং নিরাপত্তা তদারকি করার জন্য, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা এবং নিরাপত্তা তদারকি করার জন্য একটি সংস্থার নাম বানিয়েছে, সংস্থা দিয়েছে এবং সংস্থাটির নাম জানিয়েছে। সেটির নাম হচ্ছে পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি, পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ। পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ তারা নাম দিয়েছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা করা। এই হলো এই যে সংস্থাটা, সেটার কাজ। অর্থাৎ ওনারা দিয়েছে, আমেরিকা দিয়েছে প্রজেক্ট ফ্রিডম, আর ওনারা দিয়েছে হচ্ছে এই নতুন সংস্থাটি। এটির মাধ্যমে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা করা হবে এবং নিরাপত্তা তদারকি করা হবে। সামনে চলে আসি। এবার ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলবো। ইরানের বিষয়টা আলোচনা করলাম, একই সাথে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি প্যাটার্ন আছে আমাদের এএসআই এর নিয়োগে সেটা দেখেছি। এরপর আমরা কি কি বিষয়ে প্রশ্ন আসে সেটা নিয়ে কথা বলেছি, ইরান নিয়ে কথা বলেছি। এখন আমরা একটু ফ্যামিলি কার্ড নিয়ে জানবো। মূলত বিএনপি নির্বাচন যখন এগিয়ে আসছিল, তখন তারা তাদের নির্বাচনের প্রতিশ্রুতির মধ্যে নিয়ে আসে ফ্যামিলি কার্ড ব্যাপারটা, যে ভাই যারা যারা হতদরিদ্র পরিবার আছে, গরিব পরিবার আছে, তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এই কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা সাহায্য করব। ভালো। 10 মার্চ 2026-এ বিএনপি নির্বাচনে জেতার পর 10 মার্চ 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার করাইল বস্তি থেকে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেন। কত তারিখ ভাইয়া? 10 মার্চ 2026। 10 মার্চ 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমান করাইল বস্তি থেকে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিটা চালু করেন। এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে, এখানে ব্যক্তি নয়, মূলত পরিবারই হচ্ছে উন্নয়নের মূল একক। আগে যেটা করা হতো, দুস্থ ভাতা, বৃদ্ধ ভাতা এরকম দিত, কিন্তু এখন যখন পুরো পরিবারকে আমরা সাহায্য করি, পুরো পরিবার একসাথে গ্রো করুক, সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি মাসে সরকার এই কার্ড যাদের আছে তাদেরকে মোবাইলেই টাকা পৌঁছে যাবে। 2500 টাকা পর্যন্ত তাদেরকে সাহায্য করবে এবং 2500 টাকা পর্যন্ত সাহায্য দিয়ে যেটা হবে, খাদ্য নিরাপত্তা, অর্থাৎ চাল ডাল তেল এগুলো তারা সুলভ মূল্যে কিনতে পারবে, টাকা দিচ্ছে, পাশাপাশি এগুলো সুলভ মূল্যে কিনতে পারছে। সর্বজনীন অন্তর্ভুক্তি সুবিধা, অর্থাৎ যারা ভিন্নহীন আছে, ওদের পরিবার, গৃহহীন, হিজড়া, এরা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, কিংবা হচ্ছে প্রান্তিক পরিবার, এরা এই প্রকল্পের মাধ্যমে সাহায্য সহযোগিতা পাবে। এরা এই প্রকল্পের মাধ্যমে সাহায্য সহযোগিতা পাবে। ইতিমধ্যেই সাহায্য সহযোগিতা শুরু হয়ে গেছে, আর এর ফলাফল আমরা আশা করি ভবিষ্যতে দেখতে পাবো। একটু সামনে আসি। অগ্রগতি। পৃথিবীর কাঠামোতে 1 কোটি পরিবারকে 1 কোটি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার কথা ছিল। ফ্যামিলি কার্ডের আওতায় 1 কোটি পরিবারকে আনার কথা ছিল, আর কাজও শুরু করেছিল। কিন্তু যাচাই বাছাই শেষে এখন পর্যন্ত 58 লাখ স্মার্ট কার্ড প্রস্তুত হয়েছে।
57 লাখ কার্ড প্রস্তুত হয়ে গেছে, এখন কার্যক্রম শুরু করে নাই, কিন্তু এতগুলো কার্ড। এখন যেটা হয়েছে, 2026 সালের মার্চে 14টা উপজেলাতে পাইলট আকারে শুরু হয়েছে। প্রথম ধাপে 6,500 পরিবার অন্তর্ভুক্ত হয়েছে। দীর্ঘমেয়াদে 2 কোটি পরিবারের কাছে এই সুবিধা দেওয়া হবে। 2 কোটি পরিবারের কাছে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড। প্রথমে টিসিবি 1 কোটি পরিবারের কথা বলছিল, তারপর যাচাই বাছাই শেষে 57 লাখ পরিবারের জন্য কার্ড বানানো শুরু করে দিয়েছে। আর এখন সুবিধা পাচ্ছে 6,500 পরিবার। এখন সুবিধা পাচ্ছে 6,500 পরিবার। যাত্রা করেছিল কবে? মাথায় রাখবো ভাই, মার্চের 10 তারিখ। মার্চের 10 তারিখ। কোথা থেকে? করাইল বস্তি থেকে। করাইল বস্তি থেকে। দ্যাটস ইট। এরপর কৃষক কার্ড। তারেক রহমানের আরেকটা যে চিন্তা ভাবনা বা প্রকল্প, সেটা হচ্ছে তিনি কৃষক কার্ড দিবেন। খুব ভালো। 25 ফেব্রুয়ারি 2026 সরকার কৃষক কার্ড চালুর ব্যাপারে প্রজ্ঞাপন জারি করছে। 25 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করছে। এরপর পহেলা বৈশাখের দিনে 25 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে। অতঃপর পহেলা বৈশাখের দিনে 14 এপ্রিল 2026-এ 14 এপ্রিল 2026-এ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এই কৃষক কার্ড। 14 এপ্রিল 2026। 14 এপ্রিল 2026 কোথায়? টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে। তাহলে 25 তারিখ প্রজ্ঞাপন জারি হয়েছে, 14 তারিখ এপ্রিলের অর্থাৎ পহেলা বৈশাখের দিন কার্ড দেওয়া শুরু হয়েছে। কোথায় প্রথম কার্ড দিয়েছে? টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রথম কার্ড দেওয়া শুরু হয়। আর এটি পাইলটিং হিসাবে 10টা জেলার প্রায় 22,000 কৃষককে দেওয়া হচ্ছে। 10টি জেলার 22,000 কৃষককে দেওয়া হচ্ছে। এবং এর ফলে কি হবে ভাইয়া? এর ফলে ওনারা মোট কতটি সুবিধা পাবেন? উত্তর হচ্ছে 10টা সুবিধা ওনারা পাবেন। 10টা সুবিধা ওনারা পাবেন। মাথায় একটা প্রশ্ন আসতে পারে, শুধু কি কৃষকরা এই কার্ডটা পাবে? না, কেউ যদি মৎস্য চাষী থাকে অর্থাৎ জেলে, তারা পাবে। কেউ যদি ভাইয়া প্রাণী সম্পদ মানে হাঁস মুরগি গরু ছাগল এগুলি পালন করে, ওনারা পাবেন। কেউ যদি হচ্ছে কৃষি জিনিসপত্র বিক্রি করে, কৃষকদের সাথে সম্পর্কিত, তারাও এই কার্ডের আওতাভুক্ত হবে। এই কার্ড দিয়ে কি শুধুই টাকা পয়সা দিবে? না, এই কার্ডের সাহায্যে আপনি খুবই সুলভ মূল্যে কৃষি উপকরণ কিনতে পারবেন। শুধু কি তাই না, আপনি কৃষির সাহায্য, কৃষি পরামর্শ এগুলোও পাবেন। এই হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। এরপর আরো একটা কার্ড আছে। আরেকটা কার্ড হচ্ছে ভাইয়া ই হেলথ কার্ড। ই হেলথ কার্ড, ইলেকট্রনিক হেলথ কার্ড। 4 মার্চ 2026-এ প্রধানমন্ত্রী এই কার্ডটা চালুর ব্যাপারে নির্দেশনা দিয়েছে। এই কার্ডটা চালুর ব্যাপারে নির্দেশনা দিয়েছে। আপনার কাছে যদি এই কার্ডটা থাকে, তাহলে সরকারি বেসরকারি যে কোনো হাসপাতাল থেকে সহজেই প্রাথমিক স্বাস্থ্য সেবা পাবেন, চিকিৎসা ব্যয়ের মধ্যে সহায়তা পাবেন, প্রতিরোধমূলক কর্মসূচি এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবা এগুলো পাওয়া যাবে। এগুলো পাওয়া যাবে। প্রশ্ন হচ্ছে ভাই, আগে কি পাওয়া যেত না? হ্যাঁ যেত। তবে আপনি যখন প্রাথমিক স্বাস্থ্য সেবা নিতেন, সরকার মনে করেন স্বাস্থ্য সেবা নিতে 2,000 টাকা লাগছে, ওই 2,000 টাকার মধ্যে এখন কার্ডটা দিলে আপনাকে সরকারিভাবে ভর্তুকি দিয়ে 50% টাকা হয়তো দেওয়া লাগবে। 500 টাকা আপনি দেখে আসতে পারবেন, 1,000 টাকায় দেখে আসতে পারবেন, অর্ধেক টাকায় বা 60% টাকায় আপনি দেখে আসতে পারবেন। এই হলো ই হেলথ কার্ড চালু। গেল একটা ব্যাপার। এরপর খাল খনন কর্মসূচি। বর্তমান সরকারের আরেকটা চিন্তা ভাবনা, খাল খননের ব্যাপারটা। আসেন দেখি। খাল খনন কর্মসূচিটা শুরু হয়েছে দিনাজপুর থেকে। খাল খনন কর্মসূচি শুরু হয়েছে দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে এই প্রকল্পটি শুরু। 16 মার্চ 2026। 16 মার্চ 2026 দিনাজপুরের কাহারোল থেকে। দিনাজপুরের কাহারোল, এখান থেকে একটা উপজেলা, এখান থেকে মূলত দেশব্যাপী খাল খনন শুরু হয়েছে। আগামী 5 বছরে, আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদ নদী এবং খাল পুনরায় খনন করার পরিকল্পনা রয়েছে। হয়তো নদীর ওই জায়গাটা ভরাট হয়ে গেছে, হয়তো আগে এখানে খাল ছিল সেটা ভরাট হয়ে গেছে, তো এই জায়গাগুলো আবার পুনরায় খনন করার জন্য পরিকল্পনা রয়েছে। এবং সেটাই শুরু হয়েছে দিনাজপুরের কাহারোল থেকে 16 মার্চ 2026-এ। এবং এটা আসলে তারেক রহমান শুরু করেছেন তা না, তারেক রহমানের পিতা
জিয়াউর রহমান এটি করেছিলেন। জিয়াউর রহমান 1976 সালে তিনি এই খাল খনন কর্মসূচি চালু করেন। খাল খনন করে কি হয়? খাল খনন করলে কৃষিতে সেচ সুবিধা পাওয়া যায়, মাছ উৎপাদনের সুবিধা পাওয়া যায়, গ্রামীণ একটা উন্নয়ন হয়। আর এগুলোর জন্যই এই খাল খনন কর্মসূচি। আশা করি ক্লিয়ার। তাহলে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ই হেলথ কার্ড এবং খাল খনন কর্মসূচি বুঝে গেছে। কত তারিখ থেকে চালু হয়েছে, কোথা থেকে চালু হয়েছে, কি ধরনের সুবিধা পাওয়া যাবে, এগুলো লিখতে হবে। আমাদের এএসআই এর পরীক্ষাতে আপনি নিশ্চিত থাকেন আমাদের টিকা অংশে যে কোনো একটা কার্ড চলে আসতে পারে। সামনে আসি। এবার আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে এই ভদ্রলোক আমাদের মাননীয় বা সম্মানিত একজন উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে তিনি মন্ত্রী হয়েছেন বাংলাদেশের। কি মন্ত্রী, কি উপদেষ্টা? তিনি ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে নতুন সরকার ক্ষমতায় আসার পরও তিনি আবার মন্ত্রী হয়েছেন। নতুন সরকার আসার পর কি মন্ত্রী? পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আর এই পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ যে অধিবেশন বসে, সাধারণ পরিষদের অধিবেশন, সেই সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশন, সাধারণ পরিষদের 81তম অধিবেশনের তিনি নির্বাচিত হয়েছেন জাতিসংঘের 81তম অধিবেশনের তিনি নির্বাচিত হয়েছেন সভাপতি। এত সহজে না, তার বিরুদ্ধে লড়াই করেছিল সাইপ্রাসের একজন কূটনৈতিক। চলো এখন দেখি ভাই, সাইপ্রাসের সে কূটনৈতিকটাই বা কে, উনি কত ভোট পেল, সাইপ্রাসের কূটনৈতিক সাহেব তিনি বা কত ভোট পেলেন, চলেন দেখি। সামনে আগে যাক। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মূল ঘটনাটা আসলে কি ঘটেছে। আমাদের একদম শুরুর লাইনেই বলে দিয়েছে যে ভাই বাংলাদেশ এবং সাইপ্রাস সরাসরি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাংলাদেশ এবং সভাপতি নির্বাচনটাতে বাংলাদেশ এবং সাইপ্রাস সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে, সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশের প্রার্থী ছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আর সাইপ্রাসের প্রার্থী ছিল তাদের আন্দ্রেস এসকাকাউরিস। ঠিক আছে, কাকা ওরিস বা ওরিস, উনি হচ্ছেন সাইপ্রাসের প্রার্থী। আর আমাদের প্রার্থী হচ্ছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ভোট হলো কত তারিখ ভাই? 2026 সালের জুনের 2 তারিখ। 2026 সালের 2 জুন। 2026 সালের 2 জুন। ঠিক আছে, নিউ ইয়র্কে জাতিসংঘের যে সদর দপ্তর আছে সেখানে ভোট হয়, বা হচ্ছে স্বাভাবিকভাবে সবাই তাদের যে প্রার্থীকে পছন্দ সেই প্রার্থীকে নির্বাচন করে। আর এতে খলিলুর রহমান জাতিসংঘের 190টা দেশের মধ্যে, জাতিসংঘের 190টা দেশের গোপন ব্যালটের ভোটাভুটিতে 99টা ভোট পাইছেন। অন্যদিকে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী 91টা ভোট পাইছেন। অর্থাৎ বলা যেতে পারে 8 ভোটের ব্যবধানে, 8 ভোটের ব্যবধানে জিতে যান আমাদের সম্মানিত বা আমাদের অত্যন্ত গর্বের একটি বিষয়, জিতে গেল আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। কত ভোটের ব্যবধানে? 8 ভোটের ব্যবধানে। একজন পেয়েছিল 99 ভোট, আরেকজন পেয়েছিল 91 ভোট। 8 ভোটের ব্যবধান এখানে তৈরি হয়েছে। আর এই 8 ভোটের ব্যবধানে জিতেছেন খলিলুর রহমান সাহেব। ঠিক আছে, কত তারিখ নির্বাচন হয়েছিল? 2 তারিখ। কোন মাসের? জুন মাসের। কত সালের? এই যে 26 সাল। 26 সালের 2 জুন নির্বাচন হলো। আচ্ছা, একটু সামনে আসি। আচ্ছা, এটা যে নির্বাচিত হলো, আমাদের তো এসআই এর পরীক্ষাতে এবার ব্যাখ্যা লিখতে হবে। তো কি লিখবো? এটাতে জিতে কি হয়েছে? এটাতে জিতে যেটা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের এই পদটা বিশ্ব কূটনীতির জন্য, বিশ্ব কূটনীতির জন্য একটা মর্যাদাপূর্ণ নেতৃত্বস্থানীয় পদ। এটা একটা বিশ্ব কূটনীতির মর্যাদাপূর্ণ নেতৃত্বস্থানীয় পদ। আর এই পদটাতে যাওয়া আমাদের জন্য একটা গর্বের বিষয়। যিনি সভাপতি হন, যিনি সভাপতি হন তিনি অধিবেশন পরিচালনা করেন,
এর পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন আলোচনায় অগ্রাধিকার নির্ধারণ করেন এবং যারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র আছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র আছে তাদের মধ্যে কূটনৈতিক যে সমঝোতা, কূটনৈতিক যে সমন্বয়, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টাতে বিশ্ব রাজনীতিতে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন, অর্থায়ন, বহুপাক্ষিক ব্যবস্থা, এগুলো খুবই আলোচিত হচ্ছে। এগুলো খুবই আলোচিত হচ্ছে। আর এই আলোচিত বিষয়গুলো নিয়েই 81তম অধিবেশনে কথা হবে। আর সেখানে আমাদের একজন ব্যক্তি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। এটি আমাদের জন্য অনেক বড় গর্বের। আর বাংলাদেশ এর আগে বাংলাদেশ এর আগে কেবলমাত্র একবারই এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হতে পেরেছিল। অনেক বছর আগে হুমায়ুন রশিদ চৌধুরী, অনেক বছর আগে আমরা জানি হুমায়ুন রশিদ চৌধুরী হয়েছিলেন। সেটা দেখবো কিছুক্ষণ পর। কিন্তু প্রশ্ন হলো, এই যে জাতীয় সংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়, এটি কিভাবে হয়? দেখি, সাধারণ পরিষদের সভাপতি পদটা আঞ্চলিক পালাক্রমের ভিত্তিতে এটা হয়। আঞ্চলিক পালাক্রমের ভিত্তিতে হয়। আঞ্চলিক পালাক্রম কিরকম? মূলত জাতিসংঘে যারা সদস্য রাষ্ট্র আছে তাদেরকে 5টা অঞ্চলে ভাগ করে। তাদেরকে 5টি অঞ্চলে ভাগ করে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে। একে আফ্রিকান গ্রুপ, আফ্রিকান গ্রুপ। এরপর হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ। এরপর পূর্ব ইউরোপীয় গ্রুপ, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয়রা একটা গ্রুপ, পশ্চিম ইউরোপীয় এবং অন্যান্যরা আরেকটা গ্রুপ। তো যেটা হয়, এবার যদি আফ্রিকান গ্রুপ থাকে, তারপর হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ পায়, তারপরে পূর্ব ইউরোপীয়, মানে এটা রোটেট হতে থাকে। ঠিক আছে? একবার যদি এরা পায়, পরের বার আরেকটা পাবে, পরের বার আরেকটা পাবে, পরের বার আরেকটা গ্রুপ পাবে। তো এইবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের সুযোগ ছিল। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের সুযোগ ছিল। এশিয়া থেকে এশিয়া থেকে আমাদের ডক্টর খলিলুর রহমান, এশিয়া থেকে আমাদের ডক্টর খলিলুর রহমান, আর ওপাশ থেকে হচ্ছে সাইপ্রাসের একাকা উরিস, ওপাশ থেকে সাইপ্রাসের ওরা আসছে। সাইপ্রাস হচ্ছে এখানে প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ, আর আমরা হচ্ছে এশিয়ার গ্রুপ। এখন সাইপ্রাস এখানে খুব ভালো একটা শক্তি হোল্ড করেছিল, কারণ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের অংশ। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের অংশ। কারণ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের অংশ হওয়ার কারণে ওদের বেশ বড় একটা ভোট ছিল। আমাদের পক্ষে হচ্ছে এশিয়ান কান্ট্রি গুলো ছিল, আমাদের পক্ষে আফ্রিকান কান্ট্রি গুলো ছিল। শুধু তাই না, আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, উনি হচ্ছে আফ্রিকাতে ভ্রমণও করেছেন নির্বাচনের আগে আগে। শুধু তাই না, আমাদের যে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও কিন্তু আফ্রিকার দেশ সেনেগাল, মরক্কো এগুলো সফর করেছিল। এগুলো সফর করেছিল। এগুলো সফর করে আফ্রিকার যে প্রতিনিধিরা আছে তাদের সাথে কথাবার্তা বললো যে আমাদেরকে যেন ভোটটা দেয়। তো তারাও আমাদেরকে নিশ্চিত করেছিল যে আমাদেরকে ভোটটা দেবে, এবং পরবর্তীতে আমরা সেটাই দেখতে পেয়েছি। আমাদেরকেই তারা ভোটটা দিল এবং ডক্টর খলিল কিন্তু হয়ে গেল। 99টা ভোট পেয়েছিল, 99টা দেশ তাকে সমর্থন দিয়েছে। বেশ বড় একটা ব্যাপার। ঠিক আছে? এরপর জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের পুলিশের ভূমিকা। সভাপতির ব্যাপারটা গেল, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশের ভূমিকা। 1988 থেকে 1988 থেকে শান্তিরক্ষা মিশনে 1988 থেকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বাহিনী ভূমিকা রাখছে। অর্থাৎ আমরা শান্তিরক্ষা মিশনে যাচ্ছি 1988 থেকে। আমরা শান্তিরক্ষা মিশনে যাচ্ছি 1988 থেকে। আমাদের প্রথম মিশন কোনটা ছিল? আমাদের প্রথম শান্তিরক্ষা মিশন ছিল ইরাক ইরান মিশন। আমাদের প্রথম শান্তিরক্ষা মিশন কোনটা ছিল? উত্তর হচ্ছে ইরাক ইরান মিশন। আমাদের প্রথম শান্তিরক্ষা মিশন কোনটা ছিল? ইরাক ইরান মিশন। কত সালে? 1988 সালে। তখন কি বাংলাদেশের পুলিশ গিয়েছিল?
উত্তর হচ্ছে না। পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে যাওয়া শুরু করে 89-তে। 89 সালে নামিবিয়াতে পুলিশ প্রথম গেল। আমাদের শুরু হয়েছে 88-তে, কিন্তু পুলিশ প্রথম গেছে 1989-তে। 1989 সালে নামিবিয়ার সে মিশনটাই ছিল পুলিশের প্রথম শান্তিরক্ষা মিশন। পরবর্তীতে তারা অনেক জায়গায় গেছে। এখনো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তারা কঙ্গোতে আছে, তারা সাউথ সুদানে আছে, তারা সেন্ট্রাল আফ্রিকা মানে হচ্ছে আফ্রিকার মাঝখানে যে জায়গাটা আর কি, ওটা ওইখানটাতেও ভূমিকা পালন করছে এবং তারা খুবই ভালো ভূমিকা রাখছে। এবং আমাদের পুলিশের অনেক সদস্য প্রাণও হারিয়েছে শান্তিরক্ষা মিশনে অবদান রাখতে গিয়ে। তাহলে শুরু করেছিল 88-তে, প্রথম মিশন ছিল ইরাক ইরান মিশন, কিন্তু সে মিশনে পুলিশের কেউ যায়নি। পুলিশ গেছে 1989-তে নামিবিয়া মিশনে এবং সেখানে ভালো ভূমিকা রাখায় পরবর্তীতে আরো অনেকগুলো দেশে যায়, অনেক অনেক সদস্য প্রাণও হারায়। দ্যাটস ইট। এবার আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, আমরা 1 ঘন্টার উপরে পড়ে ফেলেছি। লাস্ট টপিক হচ্ছে ইন্টারপোল। ইন্টারপোল হচ্ছে পৃথিবীর আন্তর্জাতিক যে পুলিশ সংস্থা আছে সেটা। ইন্টারপোল, ইন্টার ইন্টারপোল সংক্ষেপে হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ। ইন্টারন্যাশনাল পুলিশ। আর যদি পূর্ণরূপ দেখতে যাই, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এটা অনেকদিন আগে থেকে যাত্রা শুরু করেছে। 1923 সালে এটা যখন প্রথম যাত্রা করে তখন নাম ছিল ইন্টারন্যাশনাল পুলিশ কমিশন। পরবর্তীতে 1946-এ বর্তমান নামে আসছে। এটা সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর ফ্রান্সে। ফ্রান্স তো অনেক বড় একটা দেশ। ফ্রান্সের কোথায়? এটার সদর দপ্তর ফ্রান্সের লিওতে। এটার সদর দপ্তর ফ্রান্সের লিওতে। দ্যাটস ইট, ইন্টারপোল। সামনে চলে আসি। সামনে আর কিছুই নেই, মোটামুটি সবকিছু দেখে ফেলেছি। আজকে আমাদের প্রথম ক্লাস ছিল আমাদের এএসআই এর। আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল। প্রথম ক্লাসে আমরা কি কি পড়েছি? প্রথম ক্লাসে আমরা জানার চেষ্টা করেছি মানবন্টনটা। মানবন্টনটা যে ভাই 50 মার্কের পরীক্ষা হবে, এই 50 নম্বরের মধ্যে কি কি থাকবে আমরা জেনেছি। 5টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নে কি আসবে, কি কি থাকবে, কত মার্ক করে প্রতিটা প্রশ্ন থাকবে, আমরা কথা বলছি। তারপর মানবন্টন দেখার পর এই প্রশ্নগুলোতে কি কি বিষয় আসতে পারে সেটা নিয়ে কথা বলছি। তারপর আমরা কথাবার্তা শুরু করেছি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সংকট নিয়ে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সংকট। যারা এই ক্লাসটা করেছেন এটা নিয়ে এখন আপনি ভালো করে লিখতে পারবেন, ঠিক আছে? এই সংকটের কথা শেষ করার পাশাপাশি আমরা বিখ্যাত নেতা আলী খামেনি, ওনাকে নিয়ে বেশ ভালো করে জেনেছি। আলী খামেনিকে জানার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী অনেকগুলো কার্ড দিচ্ছে। যেমন বর্তমান প্রধানমন্ত্রী দিচ্ছেন ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড। উনি দিচ্ছেন কৃষক কার্ড, উনি দিচ্ছেন ই হেলথ কার্ড, ই হেলথ কার্ড। উনি করতেছেন খাল খনন। এগুলো আমরা বিস্তারিত কথাবার্তা বলেছি, খাল খনন। এরপর এরপর আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছে বাংলাদেশ, সেটি নিয়ে আমরা কথা বলেছি। ভাইয়া এরপর কি করেছেন? এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছে বাংলাদেশ, সেটা দেখার পর আমরা চলে গেছি শান্তিরক্ষা মিশনে পুলিশ। শান্তিরক্ষা মিশনে পুলিশ, এটি নিয়ে আমরা কথা বলেছি। এবং লাস্টে আমরা ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশ, তাদেরকে নিয়ে কথাবার্তা বলেছি। দ্যাটস ইট। সুতরাং ভাইয়া এই টপিকগুলো হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলাপ আলোচনা করার কথা ছিল। আমরা প্রত্যেকটা টপিকই আলাপ আলোচনা করে ফেলেছি। আশা করি আপনারা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছেন বুঝতে পেরেছেন। ভাই আপনার এখানে কোনো একটা তথ্য একেবারে অ্যাকুরেট পারার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যেই তথ্যগুলো পারেন, কোনোটা নিয়ে হয়তো দ্বিধা আছে, ওটা না, যেগুলো একদম সঠিকভাবে আপনি পারেন ওই তথ্যগুলি সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলতে পারছেন কিনা লিখিত আকারে।
যদি সেটা পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনারা সকলে। আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে।